সবাইকে আরও একবার শুভেচ্ছা ডিএমএস টিচিং এর পক্ষ হতে। তো বন্ধুরা, বিবিএ প্রথম বর্ষের অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এর উভয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং। তো এই সাবজেক্টের উপরে আমি ইতিমধ্যে কতগুলি ক্লাস আপলোড করেছি, যেখানে আমি কতিপয় অধ্যায় কমপ্লিট করেছি। তো বন্ধুরা, আজকে আমি আরেকটি নতুন অধ্যায় নিয়ে কাজ করব। তো এই যে অধ্যায়টি, এই অধ্যায় হতে প্রতি বছরই বোর্ড পরীক্ষায় 10 মার্কসের প্রশ্ন অবশ্যই আসে, অর্থাৎ সিপাটে একটি প্রশ্ন অবশ্যই আসবে। তো দেখো বন্ধুরা, এই অধ্যায়টির নাম হচ্ছে মার্চেন্ডাইজিং অপারেশন অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে মার্চেন্ডাইজিং কি? দেখো বন্ধুরা, যে সকল প্রতিষ্ঠান উৎপাদনকারীর নিকট থেকে পণ্য ক্রয় করে এবং সেগুলিকে সংরক্ষণ করে, তারপরে সেগুলিকে ভোক্তার নিকট বা ক্রেতার নিকট ক্রেতার চাহিদা অনুযায়ী বিক্রয় করে, ওই সকল প্রতিষ্ঠানকে বলা হয় মার্চেন্ডাইজিং প্রতিষ্ঠান। অর্থাৎ যে সকল প্রতিষ্ঠান পণ্যদ্রব্য ক্রয় করে এবং সেগুলিকে সংরক্ষণ করে, তারপরে ক্রেতার নিকট সেগুলি বিক্রয় করে, তাকে বলা হয় মার্চেন্ডাইজিং প্রতিষ্ঠান। যেমন হতে পারে পাইকারি পাইকারি ব্যবসায়ীরা অথবা খুচরা ব্যবসায়ীরা। তো দেখো বন্ধুরা, এই যে মার্চেন্ডাইজিং অপারেশন অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম এর অর্থ হচ্ছে এই যে মার্চেন্ডাইজিং প্রতিষ্ঠান, এদের কার্যক্রম এবং এদের হিসাব করার পদ্ধতি। তো দেখো বন্ধুরা, আমরা আগে যা করতাম হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে, সেটি হচ্ছে একটি প্রতিষ্ঠানের যাবতীয় বিষয়গুলিকে হিসাববদ্ধ করার জন্য আমরা সেখানে লেনদেনগুলিকে জাবেদা করতাম, খতিয়ান করতাম এবং তৈরি করতাম আয় বিবরণী এবং উদ্ধৃতপত্র। তো এখানেও কিন্তু আমাকে সেই জাবেদাই করতে হবে, অর্থাৎ এখানে তেমন কোনো প্রকার চেঞ্জ নেই। তো দেখো বন্ধুরা, এইখানে একটি বিষয় রয়েছে জাবেদা করার ক্ষেত্রে, আর প্রতি বছর পরীক্ষায় এই অধ্যায় থেকে ম্যাক্সিমাম টাইম জাবেদা করতেই বলা হয়। তো বন্ধুরা, এই যে মার্চেন্ডাইজিং প্রতিষ্ঠান, এরা মূলত দুইটি উপায়ে তাদের পণ্যকে হিসাববদ্ধ করে বা তাদের পণ্যের হিসাব রাখে। তো প্রথমটি হচ্ছে, আমি তো আগেই বলেছিলাম অন্যান্য অধ্যায়ের সময় যে একটি প্রতিষ্ঠান সাধারণত একটি নির্দিষ্ট হিসাবকাল পরে, হতে পারে 1 বছর পরে, হতে পারে নির্দিষ্ট সময় পর পর, হতে পারে 6 মাস পর বা 3 মাস পর পর তাদের যাবতীয় পণ্যের হিসাব করে। এটি হচ্ছে আমাদের পূর্বের সেই নিয়মগুলি যা আমরা এখন পর্যন্ত জেনে আসছি। তবে তবে এই যে মার্চেন্ডাইজিং প্রতিষ্ঠান, এরা কিন্তু নতুন আরেকটি উপায়ে তাদের পণ্যকে হিসাব করে বা তাদের পণ্যের হিসাব রাখে। তো এই জন্যই কিন্তু এই অধ্যায়ের একটি আবশ্যকতা রয়েছে, কারণ এইখানে পূর্বের নিয়ম ছাড়াও নতুন আরেকটি উপায়ে তাদের পণ্যের হিসাব রাখা হয়। তো আমরা পূর্বে জানতাম যে একটি প্রতিষ্ঠান সাধারণত 1 বছর পরে বা নির্দিষ্ট সময় অন্তে তাদের পণ্যের হিসাব রাখে। এটিকে বলা হয় কালান্তিক মজুত প্রণালী বা পদ্ধতি, অর্থাৎ পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। তো আরেকটি উপায় হচ্ছে প্রতিদিন, অর্থাৎ তারা প্রতিদিনই তাদের পণ্যের একটি হিসাব রাখে, অর্থাৎ তাদের পণ্য কতটা ক্রয় করা হলো, তাদের পণ্য সেখান থেকে কতটা পণ্য বিক্রয় করা হলো, এইরকম তারা প্রতিদিনই হিসাব রাখে, যার নাম হচ্ছে নিত্য মজুত পদ্ধতি বা অবিরত মজুত পদ্ধতি, অর্থাৎ পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। অর্থাৎ দেখো বন্ধুরা, আমরা এখানে পেলাম যে এই যে মার্চেন্ডাইজিং প্রতিষ্ঠান, এরা মূলত দুইটি উপায়ে তাদের পণ্যের হিসাব সংরক্ষণ করে, অর্থাৎ ইনভেন্টরি সিস্টেম, যার মধ্যে রয়েছে দুইটি উপায়, একটি হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, আরেকটি হচ্ছে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। প্রথমে হচ্ছে পিরিয়ডিক, যেখানে আমরা পূর্বে যা করতাম তাই, অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পর পর তারা তাদের পণ্যের হিসাব রাখে। আরেকটি হচ্ছে পারপেচুয়াল, এটি হচ্ছে একটি নতুন নিয়ম, যেখানে ওই প্রতিষ্ঠানটি প্রতিনিয়ত তাদের পণ্যের হিসাব রাখে, অর্থাৎ কতটা পণ্য ক্রয় করা হলো, কতটা পণ্য সেখান থেকে বিক্রয় করা হলো, কতটা পণ্য এখনো আছে ব্যালেন্সে অবশিষ্ট আছে। তো দেখো বন্ধুরা, এইখান থেকে প্রশ্নপত্রে মূলত জাবেদা করতে বলা হয় ম্যাক্সিমাম টাইম, যেখানে প্রশ্নপত্রে অবশ্যই তোমাকে উল্লেখ করে দিবে যে তোমাকে জাবেদা করতে হবে পারপেচুয়াল নিয়মে অথবা পিরিয়ডিক নিয়মে। তো তোমাকে অবশ্যই প্রশ্নপত্রে এটি উল্লেখ করে দিবে যে জার্নালাইজ দ্য ট্রানজাকশন ইউজিং আ পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম অথবা ইউজিং আ পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। এখন দেখো বন্ধুরা, তোমাকে এখানে
জাবেদা করতে হবে। তো আমরা যে প্রথমে করতাম জাবেদাগুলি পূর্বের নিয়মে, সেটি হচ্ছে যদি পণ্য ক্রয় করা হয় তবে হয় পারচেজ ডেবিট আর নগদান ক্রেডিট অথবা পাওনাদার ক্রেডিট। এটি হচ্ছে আমাদের পূর্বের নিয়ম। অর্থাৎ যখন আমরা পণ্যকে একটি বছর পর পর অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পর পর হিসাব করতাম বা হিসাব রাখতাম, অর্থাৎ হিসাব সংরক্ষণ করতাম। তো দেখো বন্ধুরা, এটি ছিল আমাদের পূর্বের নিয়ম। এইখানে ক্রয়কৃত পণ্যকে ধরা হতো ব্যয় রূপে, তাই আমরা লিখতাম পারচেজ ডেবিট আর ক্যাশ, যদি নগদে হয় তবে ক্যাশ, আর যদি বাকিতে হয় তবে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এটি হচ্ছে আমাদের পূর্বের নিয়ম, যার নাম হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। এখানে কোনো প্রকার পার্থক্য নেই। আর যদি পণ্য বিক্রয় করা হয় তখন আমরা করতাম নগদান ডেবিট অথবা দেনাদার ডেবিট আর বিক্রয় ক্রেডিট। তাই লিখলাম ফর সেলস অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট অথবা ক্যাশ ডেবিট আর সেলস ক্রেডিট। এটি হচ্ছে আমাদের পূর্বের সেই নিয়ম। তো বন্ধুরা, এখানে কিন্তু কোনো প্রকার পার্থক্য হবে না। আর যদি কোনো প্রকার পরিবহনের খরচ হয়, ক্রয় পরিবহন, তখন আমরা লিখতাম ট্রান্সপোর্টেশন ইন বা ফ্রাইট ইন ডেবিট আর ক্যাশ ক্রেডিট বা অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। তো বন্ধুরা, এটি হচ্ছে আমাদের পূর্বের নিয়ম, যার নাম হচ্ছে এইখানে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। এইখানে কোনো প্রকার তফাৎ নেই। এবার হচ্ছে নতুন নিয়মটি, সেটি হচ্ছে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। তো দেখো বন্ধুরা, এইখানে একটি বিশেষ গুণ রয়েছে এবং সেটি হচ্ছে এইটি যে তোমাকে এইখানে ক্রয়কৃত পণ্যকে ব্যয়রূপে ধার্য করা যাবে না। তোমাকে এইখানে ক্রয়কৃত পণ্যকে ধার্য করতে হবে সম্পদ রূপে। অর্থাৎ আমরা এইখানে দেখলাম যে যখন পণ্য ক্রয় করা হয় সেটিকে আমরা ধরি ব্যয় রূপে, কিন্তু এই ক্ষেত্রে আমরা পণ্য ক্রয় করা হলে সেটি ধরব সম্পদ রূপে। আর দেখো বন্ধুরা, আমরা জানতাম যে পূর্বে সম্পদ হচ্ছে সেইগুলি যা অনেকদিন ব্যবহার করা হবে, কিন্তু যেহেতু ক্রয়কৃত পণ্য যার মূল লক্ষ্য হচ্ছে বিক্রয় করা, সেটি আমরা ব্যবহার করব না, সেই জন্য আমরা এটিকে ধরতাম ব্যয় রূপে। কিন্তু এইখানে পারপেচুয়ালের ক্ষেত্রে আমরা যে পণ্যগুলি ক্রয় করব সেগুলিকেও ধরব সম্পদ রূপে, কারণ এই পারপেচুয়ালের ক্ষেত্রে আমরা প্রতিদিনই পণ্যের হিসাব করি। সেই জন্য আমাদের দেখতে হবে যে একদিনে কতটা পণ্য আসলো আর কতটা পণ্য চলে গেল আর কতটা অবশিষ্ট আছে। তো এই জন্য আমরা এইখানে পণ্যকে ধরবো সম্পদ রূপে। এখন দেখো বন্ধুরা, যদি সম্পদ ক্রয় করা হয় তখন জাবেদা কি হয়? তখন কিন্তু আমরা জাবেদা করি ওই সম্পদের নাম লিখি। ধরো তোমাকে বলা হলো যে তুমি একটি মেশিনারি বা ইলেকট্রিক বা তুমি একটি মেশিন ক্রয় করেছো, তখন কিন্তু তুমি লিখবে অবশ্যই যে ওই মেশিনটি ডেবিট, কারণ তোমার সম্পদ বৃদ্ধি পেয়েছে, আর নগদান বা অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। বাকিতে হলে হবে অ্যাকাউন্টস পেয়েবল আর নগদে হলে হবে ক্যাশ ক্রেডিট। তো দেখো বন্ধুরা, এটি হচ্ছে আমাদের সম্পদ ক্রয়ের জাবেদা। তো এইখানেও কিন্তু এই একই রূপ, অর্থাৎ যেহেতু এখানে আমরা পণ্যকে ধরবো সম্পদ রূপে, সেহেতু আমরা লিখব পণ্য হিসাব ডেবিট আর ক্যাশ অথবা অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, অর্থাৎ মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, ক্যাশ অথবা অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। দেখো বন্ধুরা, আমরা যখন ধরতাম পণ্যকে ব্যয় রূপে তখন আমরা লিখতাম পারচেজ ডেবিট, আর আমরা যখন ধরবো এই পণ্যকে সম্পদ রূপে তখন আমরা লিখব মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট। আমি এখানে সংক্ষেপে লিখলাম এমআই, অর্থাৎ এম ফর মার্চেন্ডাইজ আর আই স্ট্যান্ড ফর ইনভেন্টরি। তো দেখো বন্ধুরা, এটি হচ্ছে আমার প্রথম পার্থক্য বিটুইন পিরিয়ডিক এন্ড পারপেচুয়াল। এখন দেখো বন্ধুরা, তার পরের বিষয়, সেটি হচ্ছে বিক্রয় নিয়ে। তো আমরা এইখানে করেছিলাম যে ক্যাশ ডেবিট অথবা অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, আর লিখেছিলাম বিপরীতে সেলস ক্রেডিট। তো এইখানে কিন্তু অবশ্যই আমার বিক্রয়ের জন্য একটি জাবেদা করতে হবে যখন আমরা বিক্রয় করব, অর্থাৎ এখানে একই থাকবে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট অথবা ক্যাশ ডেবিট। যদি বাকিতে বিক্রয় হয় তবে হবে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, আর যদি নগদে হয় বিক্রয় তবে ক্যাশ ডেবিট, আর বিপরীতে হবে সেলস ক্রেডিট। তো এখানে কোনো প্রকার তফাৎ নেই। কিন্তু দেখো বন্ধুরা, যখন আমরা সম্পত্তি বিক্রয় করি তখন কিন্তু আমরা অবশ্যই একটি জাবেদা করতাম এইরকম যে আমার সম্পত্তি কমে গেল, অর্থাৎ আমরা লিখতাম ওই সম্পত্তি হিসাব ক্রেডিট। তো এই জন্য যেহেতু আমরা এইখানে এই ক্রয়কৃত পণ্যকে ধার্য করি সম্পদ রূপে, সেহেতু অবশ্যই আমাকে একটি জাবেদা করতে হবে নতুন করে, যেখানে আমরা লিখব যে ওই সম্পত্তি কমে গেল, অর্থাৎ যখন পণ্য বিক্রয় করা হয়
তখন কিন্তু অবশ্যই ওই পণ্যটি কমে যায়। আর যেহেতু এই পারপেচুয়ালের ক্ষেত্রে পণ্যকে ধরা হয় সম্পদ রূপে, সেহেতু আমরা অবশ্যই লিখব ওই পণ্যটি ক্রেডিট, কারণ আমার পণ্যটি কমে গেল। তাই এখানে হবে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয়। আমি যে পণ্যটি বিক্রয় করলাম তার ব্যয়টি হবে ডেবিট, অর্থাৎ সেই পণ্যটি ক্রয় করতে আমার কত টাকা ব্যয় হয়েছে সেটি হবে ডেবিট। আর আমরা বিপরীতে লিখব মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, কারণ যেহেতু আমি বিক্রয় করলাম সেহেতু আমার অবশ্যই কিন্তু পণ্য কমে গেল, আর যেহেতু পণ্য কমে গেল সেহেতু হবে ক্রেডিট, কারণ আমরা এখানে পণ্যকে ধার্য করলাম সম্পদ রূপে, আর সম্পদ কমে গেলে হয় ক্রেডিট। তো এইখান থেকে আমরা একটি বিষয় ক্লিয়ার হলাম, সেটি হচ্ছে যখন আমরা করব পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম, তখন আমরা সেলসের জন্য, তখন আমরা বিক্রয়ের জন্য জাবেদা করব দুইটি। একটি হচ্ছে বিক্রয়ের সাধারণ জাবেদা, অর্থাৎ ক্যাশ ডেবিট বা এয়ার ডেবিট, এয়ার দ্যাট মিনস অ্যাকাউন্টস রিসিভেবল, আর হচ্ছে সেলস ক্রেডিট। কিন্তু এর সঙ্গে আমাদের আরেকটি জাবেদা করতে হবে, সেটি হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, আর হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। তো দেখো বন্ধুরা, এটি হচ্ছে আমার এখানে মূল তফাৎ, অর্থাৎ যখন আমরা করব পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম তখন আমাকে সাধারণ জাবেদা করতে হবে, করার জন্য একটা, বিক্রয়ের জন্য একটা। কিন্তু যখন আমরা করব পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম তখন আমাকে অবশ্যই করার জন্য করতে হবে একটি জাবেদা, যেটি হচ্ছে সম্পদ ডেবিট, ক্যাশ বা পাওনাদা ক্রেডিট। এমআই দ্যাট মিন্স মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, ক্যাশ অথবা অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, এটি হচ্ছে ক্রয়ের জাবেদা। আর হচ্ছে আমার বিক্রয়ের জন্য দুইটি জাবেদা, একটি হচ্ছে আমার সাধারণ জাবেদা যেখানে আমরা লিখব ক্যাশ বা এয়ার ডেবিট আর সেলস ক্রেডিট, আর একটি হচ্ছে আমার ওই পণ্যটি আমি কত টাকায় ক্রয় করেছিলাম, আমি যে পণ্যটি বিক্রয় করলাম সেই পণ্যটি কত টাকায় ক্রয় করেছিলাম, সেই টাকাটি হবে ডেবিট। আর যেহেতু পণ্য কমে গেল বিক্রয়ের ফলে সেহেতু লিখব এমআই ক্রেডিট। এখন দেখো বন্ধুরা, সাধারণত এই যে প্রতিষ্ঠানটি মার্চেন্ডাইজিং প্রতিষ্ঠান, এরা কিন্তু কিছু লাভ করে অবশ্যই। ধরো এরা উৎপাদনকারীর নিকট থেকে পণ্য ক্রয় করবে 100 টাকায়, তো তারা কিন্তু কখনোই এই 100 টাকায় পণ্য বিক্রয় করবে না, যদি না তারা বাধ্য হয়। তারা কিন্তু অবশ্যই এর থেকে বেশি দামে পণ্য বিক্রয় করবে। ধরো তারা পণ্য বিক্রয় করলো 150 টাকায়, তো এটি হচ্ছে তার ক্রয় মূল্য, এটি হচ্ছে পণ্যের ক্রয় মূল্য, এটি হচ্ছে ওই পণ্যের বিক্রয় মূল্য। তো যদি ওই প্রতিষ্ঠানটি ইউজ করে পিরিয়ডিক সিস্টেম তখন তারা জাবেদা করবে ক্রয়ের জন্য পারচেজ ডেবিট, ক্যাশ বা এপি ক্রেডিট, 100 টাকা 100 টাকা। আর যখন তারা পণ্য বিক্রয় করবে এবং সেটি করেছে 150 টাকায়, তখন তারা লিখবে এয়ার ডেবিট বা ক্যাশ ডেবিট অথবা সেলস ক্রেডিট। যদি বাকিতে হয় তবে এয়ার, যদি নগদে হয় তবে ক্যাশ। এটি হচ্ছে আমার পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। এখন হচ্ছে আমার পারপেচুয়াল। দেখো বন্ধুরা, এই ক্ষেত্রে আমার সম্পত্তি বৃদ্ধি পেল, সুতরাং আমি লিখব পারচেজ করার সময় এমআই ডেবিট আর ক্যাশ অথবা এপি ক্রেডিট যা হোক, বাকিতে হলে অবশ্যই লেখা থাকবে অন ক্রেডিট প্রশ্নপত্রে, যার মানে হচ্ছে বাকিতে অন ক্রেডিট। আর হচ্ছে আমার এমআই ডেবিট আর ক্যাশ অথবা এপি ক্রেডিট, এটি হচ্ছে আমার ক্রয়ের জন্য গেল। এখন দেখো বন্ধুরা, যখন আমি বিক্রয় করব তখন আমি লিখব এয়ার ডেবিট অথবা ক্যাশ ডেবিট আর সেলস ক্রেডিট, এই জাবেদাটি। এই দুটি কিন্তু সেম, কোনো প্রকার তফাৎ এখানে নেই। এখন দেখো বন্ধুরা, এইখানে আমার যেহেতু ক্রয়কৃত পণ্য কমে গেল আর আমি এখানে পণ্যকে ধরি সম্পদ রূপে, সেহেতু আমি এখানে আরেকটি জাবেদা করব, সেটি হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট আর এমআই ক্রেডিট। এখন দেখো বন্ধুরা, এইখানে একটা বিষয় আছে, আমি যখন বিক্রয় করলাম সেটি করলাম 150 টাকায়, তাই আমি এখানে লিখব ক্যাশ অথবা এয়ার ডেবিট 150 টাকা আর সেলস ক্রেডিট 150 টাকা। কিন্তু এই যে 150 টাকার পণ্য যা আমি বিক্রয় করলাম, তো এই পণ্যটি আমার ক্রয় করতে কত টাকা ব্যয় হয়েছে, সেটি হচ্ছে 100 টাকা। তো অর্থাৎ আমার এখানে 100 টাকার পণ্য কমে গিয়েছে, অর্থাৎ এই যে 150 টাকার পণ্য সেটি আমার ক্রয় করতে ব্যয় হয়েছে 100 টাকা, সেহেতু আমি এখানে লিখব কস্ট অফ গুডস সোল্ড ডেবিট 100 টাকা আর এমআই ক্রেডিট 100 টাকা। দেখো বন্ধুরা, এইখানে কিন্তু আমার শুধুমাত্র জাবেদা হবে এই টাকাটির বিক্রয়ের, আর এইখানে আমার জাবেদা হবে প্রথমে এই টাকাটির, অর্থাৎ যে দামে আমি বিক্রয় করেছি, আর পরে আমি ওর সঙ্গেই আরেকটি জাবেদা করব,
অর্থাৎ ওই পণ্যটি ক্রয় করতে আমার কত টাকার ব্যয় হয়েছে, অর্থাৎ ওই বিক্রিত পণ্যটি ক্রয় করতে আমি কত টাকা ব্যয় করেছি। তাই লিখবো কস্ট অফ গুডস সোল্ড ডেবিট আর এমআই ক্রেডিট। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে আমার জাবেদার নিয়ম। এখন হচ্ছে ধরো লেখা আছে প্রশ্নপত্রে যে ক্রয় পরিবহন ইত্যাদি। এইখানে আমি বলেছিলাম যে যদি ক্রয় পরিবহন হয়, যদি ক্রয়ের পরিবহন হয় তখন আমি লিখব ট্রান্সপোর্টেশন ইন ডেবিট অথবা ফ্রাইট ইন ডেবিট, অর্থাৎ ক্রয় পরিবহন ডেবিট আর ক্যাশ ক্রেডিট। কিন্তু দেখো বন্ধুরা, এই ক্ষেত্রে একটু ডিফারেন্স হবে, কারণ দেখো যদি কোনো সম্পত্তি ক্রয় করা হয় এবং ওই সম্পত্তি ক্রয়ের সঙ্গে যদি কোনো প্রকার এবং ওই সম্পত্তি স্থাপন করতে কোনো প্রকার ব্যয় হয়, তবে কিন্তু আমরা ওই ব্যয়টিকে সম্পত্তির সঙ্গে একত্রে করে সম্পত্তি হিসাবে কিন্তু লিখি। তখন কিন্তু আমরা ওই ব্যয়টিকে হয়তো স্থাপন ব্যয় বা ওই সম্পত্তিকে তার প্রতিষ্ঠানে আনার একটি পরিবহন ব্যয়, এটি কিন্তু আমরা ভিন্নভাবে, এটি কিন্তু আমরা আলাদাভাবে লিখি না। এটি আমরা অবশ্যই ওই সম্পত্তির সঙ্গে যুক্ত করে সম্পত্তি হিসাবে ধার্য করি। তো এই জন্য দেখো বন্ধুরা, যদি এইখানে কোনো প্রকার পণ্য ক্রয় করা হয় এবং ওই পণ্যের কোনো প্রকার ক্রয় পরিবহন থাকে, তবে কিন্তু আমরা ওটাকে লিখবো অবশ্যই পণ্য হিসাবের মধ্যে। অর্থাৎ আমরা এখানে আর লিখবো না ফ্রাইট ইন ডেবিট, আমরা এখানে লিখবো মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আর ক্যাশ ক্রেডিট। অর্থাৎ দেখো বন্ধুরা, তুমি শুধু মনে রাখবা যে যখন তুমি করবা পারপিচুয়াল নিয়ম, তখন ক্রয় সম্পর্কিত যত এন্ট্রি আছে তুমি সেখানে ইউজ করবা মার্চেন্ডাইজ ইনভেন্টরি। তো প্রথমে হচ্ছে পণ্য ক্রয়, যেখানে আমরা করতাম পারচেজ ডেবিট। তো যেহেতু এখানে আছে পারচেজ, আমরা এখানে লিখবো মার্চেন্ডাইজ ইনভেন্টরি। তো এরপর হচ্ছে ক্রয় পরিবহন, যেহেতু এটি ক্রয়ের সঙ্গে সম্পর্কযুক্ত, সেহেতু আমরা এখানে লিখবো মার্চেন্ডাইজ ইনভেন্টরি। অর্থাৎ আমরা যদি এখানে করি পারপেচুয়াল নিয়ম, তখন আমরা যদি জাবেদা করি ক্রয় পরিবহনের বা ফ্রাইট ইনের, তখন আমরা লিখবো মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আর ক্যাশ ক্রেডিট। আরেকটি হচ্ছে বন্ধুরা ক্রয় ফেরত, যদি এইখানে কোনো প্রকার ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হয়, তখন আমরা লিখতাম এপি ডেবিট আর হচ্ছে পার্ট কাউন্ট অ্যান্ড অ্যালাউন্স ক্রেডিট। কিন্তু আমরা এই ক্ষেত্রে লিখবো ক্রয় ফেরতের জন্য এপি অবশ্যই ডেবিট আর হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, কারণ আমরা এখানে আর পারচেজকে লিখতে পারবো না, আমাকে লিখতে হবে এখানে এমআই অর্থাৎ মার্চেন্ডাইজ ইনভেন্টরি। তো বন্ধুরা, এটি হচ্ছে আমার এই পিরিয়ডিক আর পারপেচুয়ালের প্রধান নিয়ম। দেখো বন্ধুরা, এইখানে কিন্তু আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে বাট্টা। এইখানে কিন্তু প্রশ্নপত্রে প্রায় বিভিন্ন শর্ত দেওয়া থাকে, অর্থাৎ এমন লেখা থাকে প্রশ্নপত্রে প্রায় যে 210 আর হচ্ছে নেট 30, অর্থাৎ 210 তার মানে হচ্ছে এটি যেই তারিখে আমি পণ্যটি ক্রয় করেছি সেই তারিখ থেকে যদি আমি 10 দিনের মধ্যে টাকাটি পেমেন্ট করতে পারি, তবে অবশ্যই আমি 2% বাট্টা পাবো। অর্থাৎ ধরো আমার এখানে আমি ক্রয় করেছি 5 তারিখ এবং ক্রয় করেছি 1000 টাকার পণ্য। তো যদি আমি এখানে 5 তারিখ থেকে 10 দিনের মধ্যে এই টাকাটিকে পেমেন্ট করতে পারি, তবে আমাকে সে এই 1000 টাকার উপরে 2% ছাড় দিবে, অর্থাৎ আমার এখানে চলে আসে 20 টাকা। সুতরাং যদি আমি 10 দিনের মধ্যে টাকাটি পেমেন্ট করতে পারি, তবে আমাকে এখানে প্রদান করতে হবে তাকে 980 টাকা। আমি এখানে 20 টাকা ছাড় পেলাম। এখন এখানে একটি বিষয় আছে বন্ধুরা, সেটি হচ্ছে এই যে পারচেজ ডিসকাউন্ট, যাকে বলা হয় ক্রয় বাট্টা। যদি এইখানে আমি বাট্টা পাই, তখন আমি লিখবো অবশ্যই এমন যে অ্যাকাউন্টস পেবল ডেবিট, কারণ আমি এখানে টাকাটি পেমেন্ট করলাম, আমার দায় কমে গেল, অ্যাকাউন্টস পেবল ডেবিট। আর আমি লিখবো যে ক্যাশ ক্রেডিট, আমার এখানে নগদ টাকা কমে গেল, ক্যাশ ক্রেডিট। আর আমি লিখবো 20 টাকার জন্য পারচেজ ডিসকাউন্ট ক্রেডিট। এটি হচ্ছে আমার এখানে জাবেদা যখন আমি করব পিরিয়ডিক সিস্টেমে। আর আমি যখন করব পারপিচুয়াল সিস্টেম, তখন অবশ্যই আমি লিখবো এপি ডেবিট, অর্থাৎ আমার এখানে দায় কমে গেল। এরপর আমি লিখবো অবশ্যই লিখবো ক্যাশ ক্রেডিট, নগদ টাকা কমে গেল। আর আমি যেখানে লিখতাম এই 20 টাকার জন্য পারচেজ ডিসকাউন্ট, আমি সেখানে লিখবো মার্চেন্ডাইজ ইনভেন্টরি, কারণ আমি বলেছিলাম যে যদি পারচেজ সম্পর্কিত পারচেজ ডিসকাউন্ট, পারচেজ রিটার্ন এইরূপ কোনো এন্ট্রি আসে, তখন তুমি ওইখানে লিখবা পারচেজের পরিবর্তে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। এটি হচ্ছে আমার এই
পারপেচুয়াল একটি বিশেষ বৈশিষ্ট্য। তো বন্ধুরা আরেকটি দেখো বিষয়, এই যে বারটা, এই বারটা কিন্তু শুধুমাত্র তখনই হয় যখন ওটি ক্রয় করা হয় বাকিতে, কারণ নগদের ক্ষেত্রে কোনো প্রকার শর্ত দেয় না। তো বন্ধুরা এই হচ্ছে আমার এই পারপেচুয়াল আর পিরিয়ডিকের মূল বিষয়। আমি ট্রাই করলাম যতটা বিষয় না বললেই নয় সেটি বলার। এছাড়াও আর অনেক ক্ষুদ্র বিষয় রয়েছে যা আমি পরবর্তীতে অঙ্কের মাধ্যমে দেখাবো। দেখো বন্ধুরা এছাড়া কিন্তু তোমাকে আরেকটি বিষয় বুঝতে হবে, সেটি হচ্ছে এফওবি শিপিং পয়েন্ট আরেকটি এফওবি ডেস্টিনেশন। দেখো বন্ধুরা এফওবি শিপিং পয়েন্ট যার মানে হচ্ছে ফ্রি অন বোর্ড, আর হচ্ছে শিপিং পয়েন্ট যার অর্থ হচ্ছে, যার মূলত আবিধানিক অর্থ হচ্ছে জাহাজ ছাড়ার স্থান। অর্থাৎ দেখো বন্ধুরা একজন বিক্রেতা যেখান থেকে তার পণ্যটিকে ক্রেতার হাতে তুলে দেবে সেই স্থানটিকে বলা হয় শিপিং পয়েন্ট। তো দেখো বন্ধুরা যদি প্রশ্নপত্রে কোনো শর্তে লেখা থাকে এফওবি শিপিং পয়েন্ট, তার মানে হচ্ছে এইটি যে ওই বিক্রেতা ওই পণ্যটিকে শুধুমাত্র শিপিং পয়েন্ট বা জাহাজ ছাড়ার স্থান বা হতে পারে কোনো প্রকার বা রেল বা ট্রেন বা অন্য কোনো জায়গা যেখান থেকে ওই পণ্যটিকে সে ক্রেতার হাতে হস্তান্তর করবে সেই স্থান পর্যন্ত ভাড়া দিবে বিক্রেতা। অর্থাৎ যখন তুমি দেখবা লেখা আছে এফওবি শিপিং পয়েন্ট, তার মানে হচ্ছে যে এইখানে শুধুমাত্র শিপিং পয়েন্ট পর্যন্ত পরিবহনে ভাড়া দিবে বিক্রেতা। তারপরে তারপরে ওই শিপিং পয়েন্ট হতে ওই পণ্যটিকে অবশ্যই কিন্তু ক্রেতাকে নিজের টাকা দিয়ে অর্থাৎ নিজের পরিবহন ব্যয় দ্বারা তার প্রতিষ্ঠানে আনতে হবে। এটি হচ্ছে এফওবি শিপিং পয়েন্টের মূল বিষয়। এবার হচ্ছে এফওবি ডেস্টিনেশন। এখন দেখো বন্ধুরা এফওবি যার মানে হচ্ছে ফ্রি অন বোর্ড, আর এখানে আছে ডেস্টিনেশন যার অর্থ হচ্ছে গন্তব্যস্থল। অর্থাৎ দেখো বন্ধুরা এইখানে আমাকে যদি আমি ক্রেতা হই তবে আমাকে কোনো প্রকার ব্যয় দিতে হবে না পরিবহনের জন্য, কারণ এর অর্থ হচ্ছে এইটি যে এইখানে বিক্রেতা নিজ দায়িত্বে নিজ টাকা দ্বারা অর্থাৎ নিজে পরিবহন ব্যয় দ্বারা আমার প্রতিষ্ঠান পর্যন্ত ওই পণ্যটিকে পৌঁছে দেবে। অর্থাৎ এখানে আমার কোনো প্রকার পরিবহনের ব্যয় হবে না। অর্থাৎ দেখো বন্ধুরা যদি আমি ধরি যে এটি হচ্ছে আমার বিক্রেতার প্রতিষ্ঠান, তো এই হচ্ছে আমার শিপিং পয়েন্ট বা জাহাজ ছাড়ার স্থান, আর এই হচ্ছে আমার ক্রেতার প্রতিষ্ঠান। তো দেখো বন্ধুরা যদি প্রশ্নপত্রে লেখা থাকে যে এফওবি শিপিং পয়েন্ট, তবে ধরো আমি ক্রেতা, তো আমাকে এইখানে বিক্রেতা শুধুমাত্র এই পর্যন্ত তার পণ্যটিকে পৌঁছে দেবে। এখান থেকে মনে করো ভাড়া হচ্ছে এইটুক জায়গার 100 টাকা, তো আমাকে এই 100 টাকা দ্বারা এই পণ্যটিকে আমার প্রতিষ্ঠানে আনতে হবে। তো এই যে টাকাটি, এই টাকাটি কিন্তু আমাকেই পেমেন্ট করতে হবে, এইখানে কিন্তু বিক্রেতা কোনো প্রকার হস্তক্ষেপ করবে না। আর দেখো বন্ধুরা যদিও প্রশ্নপত্রে এমন থাকে যদি বলা যে বিক্রেতা টাকাটি প্রদান করেছে, তবে তোমাকে মনে রাখতে হবে যে ওই টাকাটি কিন্তু অবশ্যই আমাকে পেমেন্ট করতে হবে, কারণ যদি প্রশ্নপত্রে লেখা থাকে এফওবি শিপিং পয়েন্ট, তবে এই শিপিং পয়েন্ট থেকে আমার প্রতিষ্ঠান পর্যন্ত, কারণ আমি এখানে ক্রেতা, আমার প্রতিষ্ঠান পর্যন্ত ওই পণ্যটিকে আনার দায়িত্ব আমার এবং খরচও আমার। যদি ক্রয়ের সময় এই কথাটি প্রশ্নপত্রে থাকে উল্লেখ যে এফওবি ডেস্টিনেশন, তার মানে হচ্ছে এইখানে বিক্রেতা তার নিজ দায়িত্বে আমার প্রতিষ্ঠান পর্যন্ত সরাসরি ওই পণ্যটিকে পৌঁছে দেবে। ধরো এইখানে ভাড়া হচ্ছে এই বিক্রয়ের স্থান থেকে আমার প্রতিষ্ঠান পর্যন্ত 200 টাকা, তো এইখানে কিন্তু আমাকে 1 টাকাও দিতে হবে না, অবশ্যই আমাকে সেই বিক্রেতা নিজ টাকা দ্বারা পণ্যটি পৌঁছে দেবে। তো বন্ধুরা এই হচ্ছে এফওবি শিপিং পয়েন্ট আর এফওবি ডেস্টিনেশনের মূল বিষয়। অর্থাৎ দেখো বন্ধুরা যদি আমি ক্রেতা হই তবে কিন্তু আমাকে অবশ্যই এইখানে এফওবি শিপিং পয়েন্টের জন্য জাবেদা করতে হবে, কারণ এইখানে ক্রয় পরিবহনের ভাড়াটি আমার নিজের। তাই আমি লিখবো ট্রান্সপোর্টেশন ইন ডেবিট আর ক্যাশ ক্রেডিট। আর যদি হয় পারপেচুয়াল নিয়মে তবে লিখবো মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আর ক্যাশ ক্রেডিট বা এপি ক্রেডিট। আর দেখো বন্ধুরা যদি আমি বিক্রেতা হই তবে কিন্তু আমায় কোনো প্রকার জাবেদা করতে হবে না, কারণ আমি বিক্রেতা। তো যদি লেখা থাকে এফওবি শিপিং পয়েন্ট, তার মানে হচ্ছে এইটি যে এইখানে ক্রেতা মানে নিজ দায়িত্বে শিপিং পয়েন্ট থেকে তার পণ্যটি তার প্রতিষ্ঠানে নিয়ে যাবে। তো এইখানে আমার এর জন্য কোনো প্রকার জাবেদা করার আবশ্যকতা নেই।
তো বন্ধুরা এই হচ্ছে মূলত এফওবি শিপিং পয়েন্ট আর এফওবি ডেস্টিনেশনের মূল বিষয়। তোমরা দেখবা যে এই অঙ্কের ক্ষেত্রে এমন অনেক কথা লেখা। দেখো বন্ধুরা, এছাড়াও কিন্তু এইখানে পণ্যকে হিসাববদ্ধ করার আর দুইটি উপায় আছে। একটি হচ্ছে গ্রোস প্রাইস মেথড, আরেকটি হচ্ছে নিট প্রাইস মেথড। তো এখান থেকেও কিন্তু প্রশ্নপত্রে প্রশ্ন হয়ে থাকে, অর্থাৎ তোমাকে কিন্তু অবশ্যই প্রশ্নপত্রে এমন বলতে পারে যে নিচের লেনদেনগুলির জাবেদা করো, অর্থাৎ জার্নালাইজ দ্য ফলোইং ট্রানজাকশন ইউজিং গ্রোস প্রাইস মেথড অথবা ইউজিং নিট প্রাইস মেথড। তো বন্ধুরা দেখো, এই যে মোট মূল্য পদ্ধতি আর নিট মূল্য পদ্ধতি, এইখানে একটি বিষয় রয়েছে। অর্থাৎ ধরো আমার পণ্য ক্রয় করা হয়েছে 1000 টাকা এবং সেটি ক্রয় করা হয়েছে বাকিতে, যেখানে লেখা আছে 210, অর্থাৎ 2% বার্তা পাওয়া যাবে যদি আমি 10 দিনের মধ্যে টাকাটিকে পেমেন্ট করতে পারি। তো যখন আমি এখানে জাবেদা করব গ্রোস প্রাইস মেথডে, তখন আমি এখানে লিখব অবশ্যই পারচেজ ডেবিট আর এপি ক্রেডিট, টাকা হচ্ছে 1000। আর যদি আমি করি পারপেচুয়াল নিয়ম, তখন আমি লিখব এমআই ডেবিট আর এপি ক্রেডিট, টাকা 1000। দেখো বন্ধুরা, এইখানে একটি পার্থক্য হবে। যদি প্রশ্নপত্রে বলে দেয় নিট প্রাইস মেথড, তখন তুমি আগেই এইখানে 1000 টাকার উপরে বারটা ধরবে 2%, অর্থাৎ চলে আসে 20 টাকা। তো 20 টাকা বাদ দাও, থাকে 980 টাকা। তো দেখো বন্ধুরা, যখন তুমি জাবেদা করবা এই নিট প্রাইস মেথডে, তখন তোমাকে এখানে জাবেদা করতে হবে এই 980 টাকা। অর্থাৎ যদি তুমি ইউজ করো পিরিয়ডিক মেথড, তখন তুমি লিখবা পারচেজ ডেবিট 980 টাকা আর এপি ক্রেডিট 980 টাকা। আর যদি তুমি করো পারপেচুয়াল নিয়ম, তখন তুমি লিখবা এমআই ডেবিট 980 টাকা আর এপি ক্রেডিট 980 টাকা। অর্থাৎ দেখো বন্ধুরা, খুব সহজে বলতে গেলে এই গ্রোস মেথড হচ্ছে আমাদের সাধারণ নিয়ম, আর এই যে নিট প্রাইস মেথড বা নিট বেসিস মেথড, এটি হচ্ছে মূলত যদি আমি বারটার কোনো চান্স পাই, অর্থাৎ যদি আমার প্রশ্নপত্রে বারটা উল্লেখ করে দেয়, তবে আমি প্রথমেই বারটাকে কেটে দিব, অর্থাৎ আমি থাকবো নিশ্চিত যে আমি বারটাটি পাচ্ছি। অর্থাৎ দেখো বন্ধুরা, আমার এইখানে চালান মূল্য থেকে বারটাকে বাদ দিয়ে তারপর আমাকে টাকাটি দেখাতে হবে। এটি হচ্ছে মূলত নিট প্রাইস মেথডের একটি অন্যতম বৈশিষ্ট্য। আর কিন্তু কোনো প্রকার পার্থক্য নেই, শুধুমাত্র ক্রয়ের ক্ষেত্রে। এখন দেখো বন্ধুরা, এইখানে কিন্তু আমি এই কাজটি করতাম যে যখন আমি করতাম গ্রোস প্রাইস মেথড, তখন আমি অবশ্যই কিন্তু এইখানে প্রথমে লিখতাম 1000 টাকা। তারপর আমি যদি 10 দিনের মধ্যে টাকাটি পেমেন্ট করতে পারতাম, তখন আমি লিখতাম যে আমার 9 টাকা কমে গেল 980 টাকা, আর 20 টাকা হচ্ছে আমার বাট্টা, আর 1000 টাকা হচ্ছে আমার পাওনাদার কমে গেল। কিন্তু এই যে নিট প্রাইস মেথড, এই ক্ষেত্রে আমি প্রথমেই লিখবো যে আমার টাকা হচ্ছে 980, অর্থাৎ আমি এখান থেকে বাট্টা পাই বা না পাই, অর্থাৎ খুব সহজে বলতে গেলে এই যে নিট প্রাইস মেথড, এই ক্ষেত্রে আমি বারটা পাই বা না পাই, আমি 10 দিনের মধ্যে টাকাটি পেমেন্ট করতে পারি বা না পারি, আমি প্রথমেই জাবেদা করব 980 টাকা, অর্থাৎ 2% বারটা বাদ দিয়ে। এবারে প্রশ্ন হচ্ছে, যদি আমি ওইখানে পরবর্তীতে 10 দিনের মধ্যে টাকাটি পেমেন্ট করতে না পারি, তখন কি হবে? দেখো বন্ধুরা, যদি তুমি 10 দিনের মধ্যে টাকাটি পেমেন্ট করতে না পারো এবং যদি তুমি ওখানে করো নিট প্রাইস মেথডে, তখন তো অবশ্যই তোমার এখানে 2% বারটা আগেই ধরা হয়েছে, কিন্তু তুমি এখানে 10 দিনের মধ্যে টাকাটি পেমেন্ট করতে পারলা না। তো এমত অবস্থা তুমি ওইখানে লিখবা পারচেজ ডিসকাউন্ট লস্ট, পারচেজ ডিসকাউন্ট লস্ট ডেবিট। তোমাকে এখানে এই 20 টাকা দেখাতে হবে লস রূপে, ডিসকাউন্ট লস্ট রূপে। এখন দেখো বন্ধুরা, যদি তুমি করো পিরিয়ডিক নিয়ম, তখন তুমি লিখবা পারচেজ ডিসকাউন্ট লস্ট। আর যদি তুমি করো পারপেচুয়াল নিয়ম, তখন তুমি দেখাবা মার্চেন্ডাইজ ইনভেন্টরি লস্ট। অর্থাৎ দেখো বন্ধুরা, সব কিন্তু একই থাকবে, তোমায় করতে হবে হয় পিরিয়ডিক নিয়ম অথবা পারপেচুয়াল নিয়ম। এখন প্রশ্ন হচ্ছে তুমি কোন নিয়ম করবা, গ্রোস না নেট? যদি প্রশ্নপত্রে বলা হয় গ্রোস প্রাইস মেথড বা গ্রোস বেসিস, তখন তুমি করবা তোমার সাধারণ নিয়ম, অর্থাৎ তুমি প্রথমে লিখবা 1000 টাকা জাবেদা, তারপরে যদি তুমি 10 দিনের মধ্যে টাকাটি পেমেন্ট করতে পারো, তখন তুমি দেখাবা 2% বার্তা। কিন্তু যদি তুমি করো নিট প্রাইস মেথড, তখন তুমি করবা এখানে প্রথমেই লিখবা 980 টাকা,
যদি এরপরে তুমি দেখো যে অবশ্যই তুমি 10 দিনের মধ্যে টাকাটি পেমেন্ট করেছো, তখন তোমার কোনো প্রকার সমস্যা হবে না। কিন্তু যদি তুমি দেখো যে 10 দিনের মধ্যে টাকাটি পেমেন্ট করা হয়নি, তখন তুমি এইখানে 20 টাকা দেখাবা পারচেজ ডিসকাউন্ট লস্ট রূপে, যদি হয় পিরিয়ডিক। আর যদি হয় পারপেচুয়াল, তবে ওই যে লেখা ছিল পারচেজ ডিসকাউন্ট, তুমি ওইখানে লিখবা মার্চেন্ডাইজ ইনভেন্টরি। তো বন্ধুরা, এই হচ্ছে আমার পিরিয়ডিক, পারপেচুয়াল, গ্রোস নেট। মূলত এই 4টি নিয়মে কিন্তু জাবেদা করতে বলা হয়। এবার হচ্ছে বন্ধুরা, এই যে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, এই ক্ষেত্রে মজুত পণ্যের মূল্য অথবা বিক্রিত পণ্যের মূল্য এটি বের করার জন্য তোমার কিছু নিয়ম রয়েছে, যার থেকে প্রশ্নপত্রে প্রায় প্রশ্ন হয়ে থাকে। এইখানে মূলত তোমাকে বের করতে বলা হবে কস্ট অফ গুডস সোল্ড, অথবা তোমায় বের করতে বলা হবে যে তোমার হাতে আর কত টাকার পণ্য আছে। এটি কিন্তু বন্ধুরা শুধুমাত্র ঘটে এই পিরিয়ডিক ক্ষেত্রে, কারণ এই ক্ষেত্রেই আমরা একটা নির্দিষ্ট সময় পর পর, হতে পারে 1 বছর বা হতে পারে 6 মাস বা 3 মাস, একটি নির্দিষ্ট সময় অন্তে আমার পণ্যের মূল্য বের করি বা পণ্যের হিসাব রক্ষণ করি। সেই জন্য শুধুমাত্র এই পিরিয়ডিক ক্ষেত্রে, পারপেচুয়াল ক্ষেত্রে এটি দরকার নেই। কারণ পারপেচুয়ালের ক্ষেত্রে আমরা প্রতিদিনই সরজমিনে পণ্য হিসাব করি, সেই জন্য এই ক্ষেত্রে এটি দরকার নেই। এটি শুধুমাত্র দরকার হবে কালান্তিক মজুত পদ্ধতিতে। এখন দেখো বন্ধুরা, এই ক্ষেত্রে পণ্যের হিসাব বের করার জন্য মূলত 4টি নিয়ম আছে। তো এইখানে বন্ধুরা মজুত পণ্যের মূল্য বা বিক্রিত পণ্যের মূল্য এটি বের করার জন্য 4টি উপায় আছে এই পিরিয়ডিকের ক্ষেত্রে। প্রথমে হচ্ছে স্পেসিফিক কস্ট আইডেন্টিফিকেশন মেথড, অর্থাৎ নির্দিষ্ট ব্যয় শনাক্তকরণ পদ্ধতি। এরপর হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ যদি পণ্য আগে আসে তবে আগে বিক্রয় করা হয় বা আগে যায়। এরপর হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ যে পণ্যগুলি পরে আসছে, পরে ক্রয় করা হয়েছে, ওইগুলিকে আমি আগে বিক্রয় করব। এরপর হচ্ছে এভারেজ মেথড, অর্থাৎ গড় পদ্ধতি। তবে দেখো বন্ধুরা, প্রশ্নপত্রে প্রায়শই 3টি মেথডে প্রশ্ন হতে পারে, যে 3টি সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। প্রথমে হচ্ছে ফিফো, অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট। এরপর হচ্ছে লিফো, অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট। এরপর হচ্ছে এভারেজ মেথড, গড় পদ্ধতি। এখন দেখো বন্ধুরা, প্রথমে হচ্ছে ফিফো, অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট। এখন দেখো বন্ধুরা, ফার্স্ট ইন ফার্স্ট আউট, তো তার মানে হচ্ছে যেই পণ্যগুলি তুমি প্রথমে ক্রয় করেছো, তুমি সেগুলিকে আগে বিক্রয় করবা, আর যে পণ্যগুলি পরে ক্রয় করেছো তা তুমি পরে বিক্রয় করবা। যেমন দেখো, ধরো তুমি 1 তারিখে পণ্য ক্রয় করলা 100 ইউনিট, যার দাম হচ্ছে প্রতি ইউনিট 4 টাকা। আর মনে করো তুমি 5 তারিখ পণ্য ক্রয় করলা 60 ইউনিট, যার দাম হচ্ছে 3 টাকা। এখন যদি তুমি 8 তারিখে কোনো পণ্য বিক্রয় করো, ধরো তুমি 8 তারিখে পণ্য বিক্রয় করলা 50 ইউনিট। এখন দেখো বন্ধুরা, যখন তুমি এইখানে এই 50 ইউনিট পণ্য বিক্রয় করবা, তো যদি তুমি এখানে প্রয়োগ করো ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড, তখন তুমি এই পণ্যটিকে তুমি বিক্রয় করবা এই 100 ইউনিট হতে, কারণ এই পণ্যটি আমার আগে ক্রয় করা হয়েছে। সেহেতু আমি যখন ফলো করব ফার্স্ট ইন ফার্স্ট আউট, তখন আমরা এই প্রথম ক্রয় করা পণ্য হতে এই পণ্যটিকে বিক্রয় করব। সেই জন্য আমরা এখানে রেট ধার্য করব এই 4 টাকা। আর দেখো বন্ধুরা, লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট। তো এই ক্ষেত্রে আমরা যে পণ্যটি পরে ক্রয় করা হয়েছে, আমি সেটিকে আগে বিক্রয় করব। তো যদি আমরা দেখি লিফো মেথড, তখন আমরা এইখানে এই যে 50 ইউনিট পণ্য, এটি আমরা বিক্রয় করব এই 5 তারিখের 60 ইউনিট পণ্য হতে। তো এই ক্ষেত্রে আমরা এখানে ধার্য করব 3 টাকা রেট আমার পণ্যের বিক্রিত পণ্যের মূল্য বের করার জন্য। দেখো বন্ধুরা, এইখানে কিন্তু থাকতে পারে লেখা প্রশ্নপত্রে যে আমার বিক্রয় করা হয়েছে 50 ইউনিট পণ্য, যার দাম ধরা হয়েছে 5 টাকা, অর্থাৎ 5 টাকা রেটে বিক্রি করা হয়েছে। তো যখন তুমি বের করবা এই বিক্রিত পণ্যের মূল্য, তখন তুমি যদি প্রয়োগ করো ফার্স্ট ইন ফার্স্ট আউট, তখন তুমি ধার্য করবা এই 4 টাকা রেট, আর তুমি এখানে বিক্রি করবা এই 100 ইউনিট পণ্য হতে। আর যদি তুমি প্রয়োগ করো লিফো মেথড, লাস্ট ইন ফার্স্ট আউট, তখন তুমি এই পণ্যের দাম ধরবা 3 টাকা, তোমার পণ্যের ক্রয় মূল্য, আর তুমি এখানে এই পণ্যটিকে বিক্রি করবা এই পরবর্তী 60 ইউনিট পণ্য হতে, কারণ এটা তুমি পরে ক্রয় করেছো। আর দেখো বন্ধুরা,
যখন তুমি করবা এভারেজ মেথড, তখন তোমাকে এইরূপ কোনো নিয়ম নেই। তোমাকে দেখতে হবে মোট পণ্য কত আছে, আর ওদের একটি গড় রেট তোমায় বের করতে হবে, তুমি সেটি ধার্য করবা। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে মূল বিষয়। তো আমি কিন্তু এই বিষয়ে তোমাদেরকে অঙ্কের মাধ্যমে দেখাবো। এখন দেখো বন্ধুরা, এইখানে আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে এই যে এভারেজ মেথড। এইখানে আবার দুটি অংশ আছে, একটি হচ্ছে সিম্পল এভারেজ, আরেকটি হচ্ছে ওয়েটেড এভারেজ। তো প্রথমে হচ্ছে ওয়েটেড এভারেজ। দেখো বন্ধুরা, এই যে ওয়েটেড এভারেজ বা ভারযুক্ত গড় পদ্ধতি, এই ক্ষেত্রে তোমার দেখতে হবে যে তোমার এখন পর্যন্ত প্রতিষ্ঠানে কতটা পণ্য রয়েছে, তোমার মোট ইউনিট বের করতে হবে। আর তোমার দেখতে হবে যে ওই পণ্যগুলি ক্রয় করতে তোমার কত টাকা ব্যয় হয়েছে। তুমি সেই মোট টাকাটিকে ভাগ দিবা মোট পণ্যের ইউনিট দ্বারা, তবে তুমি একটি গড় রেট পেয়ে যাবা। আর তুমি কিন্তু সেই রেটটি ধার্য করবা পণ্যের ব্যয় বের করার জন্য, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য। আর দেখো বন্ধুরা, যখন তুমি করবা সিম্পল এভারেজ মেথড, অর্থাৎ সাধারণ গড় পদ্ধতি, সেই ক্ষেত্রে তোমাকে এইরূপ ভাগ করলে চলবে না। সেই ক্ষেত্রে তোমাকে দেখতে হবে যে তোমার প্রতিষ্ঠানের এখন পর্যন্ত কতগুলি রেটের পণ্য রয়েছে, তোমায় সেই রেটগুলির একটি গড় রেট বের করতে হবে। দেখো বন্ধুরা, এইখানে তোমাকে মূল পণ্যের টাকার গড় বের করতে হবে। আর দেখো বন্ধুরা, আর এইখানে তোমাকে বের করতে হবে ওই প্রতিষ্ঠানে এখন পর্যন্ত কতগুলি দরের বা রেটের পণ্য অবস্থিত আছে, সেই রেটগুলি। এখানে মূল বিষয় হচ্ছে ওই রেটগুলির গড় কত। ধরো আমার প্রতিষ্ঠানে বর্তমানে রয়েছে 10 টাকা দামের পণ্য ক্রয় করা, আর আছে 15 টাকা দামের পণ্য ক্রয় করা। তো আমাকে এখানে দেখতে হবে যে এই রেট দুইটির গড় কত আসে। তো আমাকে সেই দরে কিন্তু পণ্য বিক্রি করতে হবে, অর্থাৎ আমাকে সেই দরে, সেই গড় দরে আমাকে পণ্যটির বিক্রয় মূল্য বের করতে হবে। আর যদি আমি করি ওয়েটেড এভারেজ মেথড, সেক্ষেত্রে আমাকে পণ্যের মোট টাকাটিকে ভাগ দেব পণ্যের পরিমাণ দ্বারা, আমি তখন পেয়ে যাব আমার এখানে রেটটি, অর্থাৎ গড় রেট। তো বন্ধুরা, এই হচ্ছে আমার এই অধ্যায়ের মূল বিষয়গুলি। দেখো বন্ধুরা, এই অধ্যায়টি কিন্তু এতটা কঠিন কিছু না, এই অধ্যায়টি খুবই সহজ। আর দেখো বন্ধুরা, এইটুকু সময়ের মধ্যে এত বিষয় এক্সপ্রেস করা আমার পক্ষে অসম্ভব, সেহেতু আমি যে বিষয়গুলি না বললেই নয়, অর্থাৎ যে বিষয়গুলিকে স্কিপ করলে অঙ্কের সমাধান কোনো মতেই সম্ভব না, সেগুলিকে আমি তোমাদের সামনে বললাম। দেখো বন্ধুরা, এছাড়াও কিন্তু এই অধ্যায়ে আরো অনেক বিষয় রয়েছে যা খুবই সূক্ষ্ম বিষয়। দেখো বন্ধুরা, সেইগুলি আমি আপাতত স্কিপ করে গেলাম। যদি আমি তোমাদের কাছ থেকে অনেক সাড়া পাই, তবে আমি এর উপরে আরো বেসিক করতে পারি। তো বন্ধুরা দেখো, এরপর আমাদের চলে আসবে ক্লাস নং 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ আমার এখানে এখনো মোট 6টি ক্লাস আসবে। দেখো বন্ধুরা, তো যেইখানে আমি ক্লাস নং 2তে দেখাবো এই পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম অনুযায়ী জাবেদা করার নিয়ম। ক্লাস নং 3-এ আমি দেখাবো পিরিয়ডিক নিয়মে জাবেদা করার নিয়ম। ক্লাস নং 4-এ আমি দেখাবো গ্রোস মেথড আর নিট বেসিস বা প্রাইস মেথড। আর দেখো বন্ধুরা, ক্লাস নং 5-এ আমি দেখাবো ফিফো মেথড। ক্লাস নং 6-এ আমি দেখাবো লিফো মেথড। আর দেখো বন্ধুরা, ক্লাস নং 7-এ আমি দেখাবো এভারেজ মেথড, যেখানে আমি অবশ্যই দেখাবো সিম্পল এভারেজ আর ওয়েটেড এভারেজ। এই হচ্ছে আমার মোট 7টি ক্লাস। আমি এটি বিশ্বাস করি যে যদি কোনো শিক্ষার্থী এই 7টি ক্লাসকে মন দিয়ে দেখতে পারে, আর অবশ্যই কিন্তু এই বেসিকটিকে তার মন দিয়ে বুঝতে হবে, আর আমার বলা কথাগুলি তোমাকে অবশ্যই মন দিয়ে বুঝতে হবে, তবে তুমি এই অধ্যায়ের মিনিমাম 85% অঙ্কের সমাধান করতে পারবা। তো দেখো বন্ধুরা, নেক্সট ক্লাস 2, 3, 4, 5, 6, 7 দেখার আমন্ত্রণ জানিয়ে সকলকে এখানেই গুড